নমস্কার। বিশেষত আজকের অনুষ্ঠানের উদ্যোক্তা বন্ধু মিলন সেনগুপ্ত, মানিক এবং সিঙ্গুর আন্দোলনের শরিক যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের সবাইকে অভিনন্দন জানাই। মানিকের অভিমানের জায়গাটা কিছুটা আমি বুঝতে পারছি, তবে মূল বিষয় হলো শেষ কথা বলে মানুষ। সেইটিকে যদি মনে রাখা যায় তাহলে হয়তো এই সময়ে এই অভিমানের চাইতেও অনেক বড় যে আক্রমণের মুখোমুখি আমরা হয়েছি সেটা কিভাবে তার প্রতিরোধ, তার বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন গড়ে তোলা যায় সে শক্তি আমরা অর্জন করতে পারব। বিষয়টা হলো যে সিঙ্গুরের যে আন্দোলন, পাশে বেচারা মান্না বসে আছেন, এই আন্দোলনের সাথে আমার যোগাযোগটা খুব প্রাথমিক পর্ব থেকেই। সিঙ্গুরে আমি যাই এবং সিঙ্গুরের যে দিন প্রথম রাত্রিরে যে বিডিও অফিসে হামলাটা হয় তার পরবর্তী 3 দিন কার্যত 72 জন গ্রেপ্তার হয়ে যেভাবে পড়েছিলেন, সেইখান থেকে সমস্ত কোর্টের সমস্ত পর্বেই সেই প্রত্যক্ষ অভিজ্ঞতা আমার আছে। কারণ হাইকোর্ট এবং চুঁচুড়ো কোর্ট এবং হাসপাতাল, চন্দননগর সমস্ত জায়গাতে আমি উপস্থিত ছিলাম এবং কিভাবে একটা রাষ্ট্রীয় সন্ত্রাস নেমে আসতে পারে যেখানে দুটো বাচ্চা মেয়েকে একটা জেলে তাদেরকে আটকে রাখা হয়েছিল, চন্দননগর জেলে, অত্যন্ত অমানবিক ভাবে। এবং তার পাশাপাশি যেরকম এই অত্যাচারের দিকটা আমি দেখেছি, সেই অভিজ্ঞতা থেকে আরেকটা অভিজ্ঞতাও পাশাপাশি হয়েছে যে মানুষ কিন্তু দল মত নির্বিশেষে এগিয়ে এসেছিলেন এবং তাদের পাশে উৎকণ্ঠা নিয়ে দাঁড়িয়েছিলেন সর্বক্ষণ। একই মানুষকে দেখা গেছে 2 দিন 3 দিন পরে কখন তারা ছাড়া পাবেন, এই 72 জন মুক্ত হবেন, সেই অপেক্ষা তারা করেছেন। প্রশ্ন হলো যে আজকে কয়েকটা কথা আমি বলবো, বলে সিঙ্গুর থেকে বিশেষত যারা এখানে এসছেন, যে সিঙ্গুর একটা দিশা দিয়েছিলেন দীর্ঘদিনের অবসাদ এবং দীর্ঘদিনের একটা জড়তা কাটিয়ে প্রতিবাদী ভূমিকা রাখার ক্ষেত্রে, সংগ্রামী ভূমিকা রাখার ক্ষেত্রে। তার পরবর্তীকালে নন্দীগ্রাম, এখন লালগড়। প্রশ্নটা হলো সিঙ্গুরের আন্দোলনের সাথে একজন আসার সময় মিলনবাবু প্রশ্ন করছিলেন আপনারা কি করে জড়ালেন। শুধু আমি জড়িয়েছি এমনটা নয়, বিভিন্ন কলকাতা বিশ্ববিদ্যালয় এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় সহ কলকাতা এবং অন্যান্য পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অধ্যাপকরা জড়িয়েছেন। বিভিন্ন গবেষণাগারে যে সমস্ত বিজ্ঞানীরা আছেন তাদের একটা বড় অংশ সিঙ্গুর আন্দোলনের প্রতিবাদে সামিল হয়েছেন এবং সামিল হয়েছেন তারা কিন্তু নভেম্বর মাসের ঘটে যাওয়া এই 2রা ডিসেম্বরের ঘটনা অনেক আগে, সেপ্টেম্বর মাসের অনেক আগেই। অর্থাৎ সিঙ্গুরের এই উর্বর জমি অধিগ্রহণের ক্ষেত্রে তারা তাদের জায়গা থেকে যেটা বুঝতে পেরেছিলেন যে এই আক্রমণ কিন্তু যত দিন যাবে ততটা বাড়বে। তার কারণ আমরা একটা আক্রমণের মুখোমুখি হয়েছি যেখান থেকে প্রভূত পরিমাণে বিদেশি বিনিয়োগ আসছে, যেটাকে উন্নয়নের মোড়কে আমাদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। যার মোদ্দা কথাটা হলো যে সামনে একটা মুখোশের মতো উন্নয়নের কথা বলা থাকবে এবং শেষ পর্যন্ত গোটা ভারতবর্ষের অর্থনৈতিক ব্যবস্থার উপরে তারা তাদের নিয়ন্ত্রণ জারি করবে। আমি সবাইকে ভেবে দেখতে অনুরোধ করব, দল নিয়ে ভাববেন না, রাজনৈতিক বিশ্লেষণ করার প্রয়োজন হয়ে পড়েছে। ঠিক পলাশির যুদ্ধের আগে ইংরেজরা যখন ভারতবর্ষে এসেছিল তখন কিন্তু তারা প্রথমেই শাসন ব্যবস্থা দখল করেনি, একটার পর একটা কুঠি স্থাপন করেছিল এবং তারা কিন্তু বাণিজ্য করতে এসেছিল। শেষ পর্যন্ত সেই বণিকের মানদণ্ড শাসন ব্যবস্থার উপর নিয়ন্ত্রণ জারি করেছিল, রাজদণ্ডে রূপান্তরিত হয়েছিল। অর্থাৎ আজকে এই বহুজাতিক সংস্থাগুলো নতুন ভাবে যে আক্রমণ শানাচ্ছে সেটা ওই ইতিহাসের একটা পুনরাবৃত্তি ঘটছে। প্রত্যেকটা বিনিয়োগের চরিত্র বিশ্লেষণ করে যদি তাকান দেখা যাবে যে সংবাদপত্র একটা বিশেষ ধরনের সংবাদ পরিবেশিত হচ্ছে, ভেতরে ভেতরে আসল কথাগুলো জানা যাচ্ছে না। কারণ আমরা এমন একটা সময় বাস করছি
যেখানে সংবাদপত্র থেকে, গণমাধ্যম থেকে, সংস্কৃতি থেকে, গোটা উৎপাদন ব্যবস্থা থেকে, সাহিত্য থেকে, সমস্ত ক্ষেত্রগুলোতে প্রাকৃতিক সম্পদ থেকে শুরু করে শেষ পর্যন্ত সমস্ত ব্যবস্থাটাকে একটা ছাতার তলায় নিয়ে আসা হয়েছে, যেটা একটা বিশ্ব ব্যবস্থা। এটা যদি সবসময় খেয়াল রাখি তাহলে বুঝতে পারবো যে একটা বিশ্ব ব্যবস্থা যখন আছে, ব্যবস্থাটা যেহেতু একটাই, তার স্বার্থে কেন্দ্রীয় দেশে কিছু দেশ আছে, তাদের কিছু উন্নত দেশ বলে আমরা চিহ্নিত করেছি, এবং তাদের একটা সমাজ, যে সমাজ প্রভূত পরিমাণে সম্পদ 200 বছর ধরে নিষ্কাশিত করে একটা ব্যবস্থা, একটা সভ্যতা গড়ে তুলেছে, তার খিদে মেটানোর জন্য আজকে ভারতবর্ষের মতো দেশগুলো তৃতীয় বিশ্বের সমস্ত বিশ্বের দেশগুলোর উৎপাদন ব্যবস্থাকে বদলে নেওয়া হচ্ছে। সেটা কৃষিক্ষেত্রের জমি থেকে শুরু করে, শিল্পক্ষেত্র থেকে শুরু করে, শপিং মল তৈরি হওয়া থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে সেটা সঞ্চারিত হচ্ছে। খনিজ ক্ষেত্র থেকে শুরু করে সমুদ্র উপকূল পর্যন্ত সমস্ত জায়গায় তারা তাদের থাবা বসিয়েছে, যেটাকে আমরা বিনিয়োগ বলে চিহ্নিত করছি। যার মোদ্দা কথাটা হলো এই যে তৃতীয় বিশ্বের দেশ সম্পদ লুণ্ঠিত হচ্ছে, চলে যাচ্ছে প্রথম বিশ্বে। এটা যদি লক্ষ্য করে দেখেন তাহলে পরিষ্কার করে দেখবেন যে একটা বিভাজিত সমাজ তৈরি হচ্ছে। একটা সমাজ আমরা তৈরি করছি যে সমাজে একটা শ্রেণী থাকবে আমাদের মতো বিত্তশালী শ্রেণী, যারা শপিং মলে বাজার করবেন, একটা এলাকা বিলাসবহুল আবাসনে বাস করবেন, ফ্লাইওভারের ওপর দিয়ে উড়ে চলে যাবেন, আর নিচে পড়ে থাকবে একটা অন্ধকারের সমাজ। 70% মানুষের সমাজ, 80% মানুষের সমাজ, 90% মানুষের সমাজ। এবং এটাই কিন্তু, এই প্রক্রিয়াটাই কিন্তু চলছে। নতুন নতুন এয়ারপোর্ট তৈরি হচ্ছে, নতুন নতুন বন্দর তৈরি হচ্ছে, নতুন নতুন রেলপথ তৈরি হচ্ছে, নতুন নতুন সড়ক তৈরি হচ্ছে। ঠিক এইভাবেই কিন্তু ঐতিহাসিকভাবেই ভারতবর্ষে রেলপথ স্থাপিত হয়েছিল। ইউরোপের রেলপথ স্থাপিত হয়েছিল, তাকে কেন্দ্র করে একটা শিল্প বিপ্লব হয়েছিল, একটার পর একটা শিল্প স্থাপিত হয়েছিল। ভারতবর্ষে যখন রেলপথ স্থাপিত হয়েছিল তাকে ঘিরে কিন্তু কোনো শিল্পায়ন ভারতবর্ষে হয়নি। অর্থাৎ আপনি যদি লক্ষ্য করে দেখেন, ইতিহাস যদি চর্চা করেন, তাহলে পরিষ্কারভাবে দেখবেন যে ভারতবর্ষে রেল বসেছিল ঠিকই, সেই রেল থেকে তুলোকে নিয়ে যাওয়ার জন্য, পাট নিয়ে যাওয়ার জন্য, সেনা চলাচলের জন্য সেই ব্যবস্থাটাকে সাজিয়ে নেওয়া হয়েছিল। তার 80% ইঞ্জিন এসেছিল কিন্তু ইংল্যান্ড থেকে, 16% এসেছিল মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, 4% এসেছিল জার্মানি থেকে। যা কিছু শিল্প তৈরি করেছিল ওরা, আমাদের এখানে তার ব্যবসাটাকে ফেলে বসেছিল। এইভাবেই প্রযুক্তিগত ক্ষেত্রে আমরা দেখতে পারবো যে প্রত্যেকটা প্রযুক্তি আমরা ওদের থেকে কিনে আনছি। অর্থাৎ গাড়িটা সিঙ্গুরে এই কারণে বলছি, সিঙ্গুরে যে ন্যানো গাড়ি হচ্ছিল তাকে শিল্পায়ন বলে যেভাবে প্রচারিত হচ্ছিল, একটি টিভি চ্যানেলে বহু 2 থেকে 3 দিন এই বিতর্কে যে কথাটা আমি বলেছিলাম সে কথাটা আবারও বলছি, যে ভারতবর্ষ একটা গাড়ির রং পর্যন্ত প্রস্তুত করতে পারে না, ভারতবর্ষ একটা গাড়ির প্রযুক্তি তৈরি করতে পারে না। সেই ভারতবর্ষের শিল্পটা হবে কি করে? আসলে যেটা হবে সেটা একটা অ্যাসেম্বলি ইউনিট, তাতে কয়েক হাজার লোকের মাত্র চাকরি হবে, এর বেশি চাকরি হওয়া সম্ভব নয়। তথ্য দিয়ে বারে বারে এটা আমরা দাবি করেছি, এটা আমরা প্রমাণ করার চেষ্টা করেছি। মুশকিলটা হলো যে আপনি প্রত্যেকটা বিনিয়োগের ক্ষেত্র যদি দেখেন, আমি খুব সংক্ষিপ্ত আকারে বলবো, চরিত্র বিশ্লেষণ করে দেখতে পারবেন পশ্চিমবঙ্গ কেন, ভারতবর্ষ কেন, গোটা তৃতীয় বিশ্বে কোনো ধরনের শিল্প কিন্তু স্থাপিত হচ্ছে না। একটার পর একটা সেজ তৈরি হচ্ছে, সেই সেজে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প হচ্ছে। অর্থাৎ সেই ক্ষেত্রে দেখবেন কোথাও জুতো তৈরি হচ্ছে, কোথাও জামা কাপড় সেলাইয়ের কারখানা হচ্ছে, কোথাও গয়না বউবাজারটাকে তুলে এনে কোনো মণিকাঞ্চনে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এই ধরনের জিনিসগুলোকে শিল্প বলে চালানোর একটা চেষ্টা চলছে। আর যুদ্ধাস্ত্র এবং আধুনিক অস্ত্র এবং আধুনিক প্রযুক্তি সমস্ত কিছু কিন্তু আপনি আমদানি করছেন। অর্থাৎ যারা ভারতবর্ষকে একটা কৃষি নির্ভর দেশ করে রাখতে চায়, তারা উন্নয়নের নামে শেষ পর্যন্ত ভারতবর্ষকে একটা কৃষি সমৃদ্ধ দেশ হিসেবে শুধু রেখে দিতে চায় না, কৃষকের হাত থেকে জমি কেড়ে নিয়ে বৃহৎ পুঁজির হাতে সেই জমিকে তুলে নিয়ে কৃষি ব্যবস্থার উপরে তারা নিয়ন্ত্রণ জারি করতে চায়। সেই জন্য দেখা যাচ্ছে যে শুধুমাত্র আক্রমণটা শিল্পক্ষেত্রে আসছে না, পশ্চিমবঙ্গকে 4 ভাগে ভাগ করে ফেলা হয়েছে। তার নীল নকশা তৈরি করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাকিনজে কোম্পানি। এবং দেখা যাচ্ছে যে চুক্তি চাষের প্রবর্তন হচ্ছে নীল চাষের কায়দায়। নীল চাষ যেভাবে, নীল চাষের জন্য কৃষকরা নির্যাতিত হচ্ছিলেন, নিপীড়িত হচ্ছিলেন, আজকে অন্ধ্রপ্রদেশে, মহারাষ্ট্রে, কর্ণাটকে দলে দলে কৃষক আত্মহত্যা করছেন একই প্রক্রিয়ায়। কারণ তারা প্রথাগত চাষ ছেড়ে খাদ্যশস্যের বদলে
অর্থকরী ফসল ফলাচ্ছিলেন, বাণিজ্যিক কৃষির প্রবর্তন করছেন। অতএব সিঙ্গুর থেকে যারা এসছেন তাদের কাছে আবার বলছি, ভয়ঙ্কর একটা সংকটের মুখোমুখি আমরা হচ্ছি। বারবার বলা হচ্ছে কৃষি লাভজনক নয়, অথচ কৃষকের হাত থেকে উৎপাদনের সমস্ত উপকরণকে কেড়ে নিয়ে বীজ থেকে শুরু করে, সার থেকে শুরু করে উৎপাদনের সমস্ত প্রযুক্তিটা চলে যাচ্ছে বৃহৎ পুঁজির হাতে, বড়লোকদের হাতে, কর্পোরেট ফার্মিং এর নামে। এবং তার পেছনে আসে চিরসবুজ বিপ্লবের একটা তত্ত্ব দেওয়া হচ্ছে, এবং শেষ পর্যন্ত দেখা যাচ্ছে এই চুক্তি চাষের পরিকল্পনা করেছে যে সেটা হচ্ছে মিশিগান বিজনেস স্কুল। অর্থাৎ মিশিগান বিজনেস স্কুল ঠিক করে দিচ্ছে পশ্চিমবঙ্গের, ভারতবর্ষের কৃষি ব্যবস্থাটা কিভাবে সাজিয়ে নেওয়া যায়। এবং সেই ব্যবস্থার মধ্যে ঢুকে পড়েছে আইটিসি, একটা ইউকের কোম্পানি, এবং তারাই এইভাবে আক্রমণটা নামিয়ে আসছে। একটা বীজের প্রশ্ন দিয়েই আমি শেষ করব। কৃষকের বীজ রাখার অধিকার মৌলিক অধিকার, সেই অধিকারকে কেড়ে নেওয়া হচ্ছে। উপকরণের সমস্ত ক্ষেত্রগুলোকে কেড়ে নিয়ে বলা হচ্ছে কৃষি আর লাভজনক নয়, তাদেরকে ওখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। তারা শহরে এসে ওই নিচের শহরে ভিড় করছেন, উচ্ছেদ হচ্ছে, মানুষ কারখানা থেকে চাকরি ছাঁটাই হচ্ছেন, শ্রমিক ছাঁটাই হচ্ছেন, শহরে ভিড় বাড়ছে, শহরে একটা নতুন দেখা যাচ্ছে তারা নতুন ভাবে শহরে এসে ভিড় জমাচ্ছেন, উদ্বাস্তু তৈরি হচ্ছে। এইভাবে একটা উচ্ছেদের প্রক্রিয়া কিন্তু চলছে। এই বীজের কথাটা যেখান থেকে শুরু করলাম সেখানেই শেষ করব, যে বীজের ওপরে কৃষকের হাতে বীজ রাখার অধিকারকে কেড়ে নেওয়া হচ্ছে। অর্থাৎ প্রজন্মের পর প্রজন্ম নানা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যে বীজ কৃষক বাছাই করে চাষ কৃষি ব্যবস্থার প্রবর্তন করেছিলেন, সেটা একদিনের জ্ঞান নয়, এটা দীর্ঘদিনের বহু প্রজন্মের সঞ্চিত অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতা চলে যাচ্ছে, তার মালিকানা নিয়ে নিচ্ছে একটা বহুজাতিক সংস্থাগুলো। এবং নিয়ম হয়ে গেছে যে প্রযুক্তিগতভাবে দেখা যাচ্ছে যে বীজের চরিত্র বদল করে দেওয়া হচ্ছে, এবং এগুলোকে বলা হয় টার্মিনেটর সিড, যে এবছর যেটা দিয়ে চাষ করলেন পরের বছর সেই বীজ থেকে ফলন ফলবে না, নতুন করে আবার বীজ কিনতে হবে। তারপরে আসছে ভার্মিনেটর সিড, অর্থাৎ একটা গাছ আপনি লাগালেন, তারপর একটা স্প্রে করলে গাছের অঙ্কুরটা বেরোবে, আরেকটা স্প্রে করলে পাতাটা বেরোবে, আরেকটা স্প্রে করলে বীজটা আসবে, আরেকটা স্প্রে করলে ধানে দুধটা আসবে। এইভাবে প্রত্যেকটা জায়গায় একটা নিয়ন্ত্রণ চালু হচ্ছে, প্রত্যেকটা জায়গায় একটা কোম্পানি নির্ভর হওয়ার জায়গা তৈরি হচ্ছে। শেষ পর্যন্ত দেখা যাচ্ছে কৃষকের হাত থেকে তার উৎপাদনের হাতিয়ারটা কেড়ে নেওয়া হচ্ছে, এবং সুপরিকল্পিত ভাবে সেটা করা হচ্ছে। শুধু খনিজ পদার্থের ক্ষেত্রে নয়, কৃষি ব্যবস্থার ক্ষেত্রে নয়, গোটা উপকূলে সেটা করা হচ্ছে। কাজেই আমি আমার বক্তব্য শেষ করব, কারণ 10 মিনিট হয়ে গেছে। খুব ভয়ঙ্কর একটা সময়ের মুখোমুখি আমরা দাঁড়িয়ে আছি। আক্রমণ তীব্র থেকে তীব্রতর হচ্ছে, ব্যবস্থাকে নতুন করে সাজিয়ে নেওয়া হচ্ছে। এই আলোকে প্রতিটি পরিকল্পনাকে বিশ্লেষণ করে যদি দেখা যায়, তাহলে পরিষ্কারভাবে দেখা যাবে যারা ভারতবর্ষকে একটা ভারতবর্ষের কৃষির উপরে একটা তীব্র আক্রমণ আসছে, ভারতবর্ষের জমির উপরে একটা তীব্র আক্রমণ আসছে, ভারতবর্ষের জঙ্গলের উপরে একটা ভয়ঙ্কর আক্রমণ আসছে, এবং ভারতবর্ষের এই প্রাকৃতিক সম্পদের উপরে সার্বিক নিয়ন্ত্রণ জারি করে তারা যদি সমস্ত কিছু তুলে নিয়ে চলে যায়, তাহলে দেশটা কোনোদিনই নিজের পায়ে দাঁড়াতে পারবেন না। সিঙ্গুর পথ দেখিয়েছে, নন্দীগ্রাম সেই পথে প্রতিরোধ করেছে, লালগড় বিদ্রোহ করেছে। কেউ না কেউ নিশ্চয়ই আগামী দিনে বাস্তিল ভাঙবে, এই আশা রাখছি। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।